ব্যাংকগুলো মনে হচ্ছে একটা কর্পোরেট দোকানে পরিণত হয়েছে। ব্যাংকের প্রতি আপনাদের কোনো মায়া দয়া মমত্ব বোধ আসলে নাই। কিছু কিছু পরিবার ওরা মাসেল সরকারের লিয়াজো সবকিছু দিয়ে ব্যাংকটাকে ক্রাশ করে ফেলছে। অনেক লোক আছে ব্যাংকের প্রতি প্রচন্ড মায়া আছে। টাকা ছাপানোটা কিন্তু 5ই আগস্টের পরের কাহিনী না, বিগত আমল থেকেই 17-18 বছরে ব্যাংকটির এই পতন এর দায় দায়িত্ব কার আসলে? একনায়তন্ত্র কখনোই ভালো না। আপনি কি নজরুল ইসলাম মজুমদারের কথা বলছেন? সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, ব্যাংক লোপাটকারী এবং অর্থ পাচারকারীরা দেশের মাফিয়া, তারা বিপন্ন করছে পুরো দেশকে। পতিত সরকারের সঙ্গে আতাত করে মূলত তারা ব্যাংকিং খাতে একটি দুর্বৃত্ত তৈরি করে। দুর্দশায় পড়েছে পুরো ব্যাংক ব্যবস্থা। আজ আমরা ব্যাংক ব্যবস্থা নিয়েই আলাপ করব। অতিথি নজরুল ইসলাম স্বপন, তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। নজরুল ইসলাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাগরিক টিভিকে, সাথে সাথে আপনাকেও। আমরা ব্যাংক ব্যবস্থা নিয়ে একটু আলাপ করব, কিন্তু আপনি যেহেতু একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আছেন, একটু এক্সিম ব্যাংকের প্রসঙ্গ নিয়ে আলাপ করি। নব্য চেয়ারম্যান। একদমই তাই। বাংলাদেশ ব্যাংক পুনর্গঠন করে আপনাকে দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই বড় আশা নিয়েই তারা দায়িত্বটা দিয়েছে আপনাকে। একটু আলাপ করি যে পুরো ব্যাংকিং খাতেই তো একটি অনাস্থা আমানতকারীদের তৈরি হয়েছিল নানা প্রেক্ষাপটে। এক্সিম ব্যাংকেও তার কিছুটা ছোঁয়া আমরা দেখেছি। এখন আপনারা দায়িত্ব নেওয়ার পরে আসলে পরিস্থিতি কি বদলাতে শুরু করেছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অনেক ভালো এবং বড় প্রশ্ন। আসলে এই জিনিসটা আমানতকারীরা কিন্তু ছোট ছোট আমানতকারীরা এত কিছু জানে না। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ওরা অনেক কিছু জানে না। কিন্তু যখন মিডিয়া থেকে কিছু মনে করেন না, আমি মিডিয়া থেকে যখন ইউটিউব বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কিছু লেখালেখি আরম্ভ হয়ে গেছে, অমুক এটা নিয়ে গেছে, তমুক এটা নিয়ে গেছে, বিভিন্ন নাম মেনশন করতেছে, তখন মানুষের ভিতরে একটু প্রবলেম দেখা যাচ্ছে। সাথে সাথে এই লোকগুলি আবার তাদের আত্মীয় স্বজন টাকাগুলি থামাদাম আপনার আগস্ট মাসে তুলে ফেলা আরম্ভ করছে। তো প্রত্যেকটা ব্যাংকের থেকে যখন একটা বড় অ্যামাউন্টের টাকা 3-4-5 হাজার কোটি যখন চলে যাবে, 1,000 কোটি টাকা ডিপোজিট আনা এটি যে প্রচুর সময়ের ব্যাপার। যখন 4-5 হাজার কোটি ডিপোজিট চলে যায়, এটা কিন্তু একটা বিশাল ডিজাস্টার। তখন আমরা সময়মতো মানুষকে টাকা দিতে পারিনি, এই একটা প্রবলেম দেখা দিয়েছে। তারপর আমরা চেষ্টা করেছি এক্সিম ব্যাংক থেকে কাউ 1 লাখ টাকা চাইলে তাকে 20-30-40 হাজার টাকা দিতে। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের সেপ্টেম্বর-অক্টোবর মাসটা একটু কঠিন হয়েছে। নভেম্বর মাস আমরা 50% অ্যাভাব প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আমাদের 80% ব্রাঞ্চ ইজ ভেরি হ্যাপি ক্লায়েন্টরা। এখন আমাদের ব্যাংকে ডিপোজিট আসতেছে, মানুষের আস্থা ফিরে আসছে। আমরা গ্রাহকদের কাছাকাছি গ্রাহককে বুঝাচ্ছি। সাথে সাথে বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে প্রবলেম ব্যাংকগুলিকে একটা ভালো সাপোর্ট দিয়েছে। তা আমরাও ভেরি মাচ কনজারভেটিভ ওয়েতে দিয়ে যাচ্ছি। বাট যারা জেনুইন গার্মেন্টস সেক্টর, বিভিন্ন এক্সপোর্টারদের আমরা একটা টাকাও একদিন দেরি করতেছি না। ওদের 5-6 তারিখের মধ্যে ওদের সম্পূর্ণ টাকা ওরা নিয়ে যাচ্ছে। বাট আদার দেন যারা লোন, বড় বড় লোন, ওদের সাথে আমাদের নেগোসিয়েট হচ্ছে কীভাবে তারা কী করবে। তা আশা করি সব ব্যাংকই মোটামুটি হয়তো একটা সময় লাগবে, কারো 6 মাস, কারো 9 মাস। ইসলাম ব্যাংকও প্রবলেম সলভ হয়ে আসছে। অন্যান্য ব্যাংকগুলি হয়তো একটু সময় লাগবে। আমরা আশা করি আমরা আগের মাসে 15 তারিখের মধ্যে উইল বি 100% ওকে। এই যে টাকা ছাপিয়ে আপনারা কেন্দ্রীয় ব্যাংক থেকে নিলেন, একটা কথা আলোচনা হয় যে আপনারা ব্যাংকাররা কেন্দ্রীয় ব্যাংকের উপরে চাপ প্রয়োগ করে এই কাজটি করে নিয়েছেন। এমনও শোনা যায় যে আপনারা বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকেও চাপ দিয়েছেন। এটি কি সত্য? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার টাকা ছাপানোটা কিন্তু এই তত্ত্বাবধায়কের 5ই আগস্টের পরের কাহিনী না। টাকা ছাপানোটা বিগত আমল থেকেই। আপনার যদি মনে থাকে, আপনি দেখবেন ইসলামী ব্যাংকে আগের গভর্নর সাহেব পরপর কয়েকবার টাকা দিয়েছে 5,000 করে। টাকাগুলি কোথায়? সামবডির একজনের পকেটে চলে গেছে। তখনই আমি যতটুকু শুনছি, আই এম নট শিওর, সরি আমার যদি ভুল হয়, আমি শুনলাম যে মানে বাংলাদেশ ব্যাংক মোটামুটি 3-4 লাখ কোটি টাকা ছাপানোর জন্য মানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের থেকে একটা পারমিশন নিছে। তার থেকে মনে হয় 3,40,000-45,000 হাজার কোটি টাকা ছাপাচ্ছে, আরও 40-50 বাকি আছে। এখনকার গভর্নরশিপ যেটা বলছে, আমাদেরকে বলছে আমি তোমাদের টাকা দিলাম, আমি কিন্তু 3 মাস পর থেকে টাকা নিতে থাকবো, একসাথে নিব না।
মানে 50 কোটি, 100 কোটি, 20 কোটি, 30 কোটি, 50 কোটি আমার দিতে হবে, আমরা এইভাবে দিয়ে দিব। বাট এই টাকা ছাপানোটা সাময়িকের জন্য, উনি তুলে নেবেন টাকাটা, কিন্তু 1 বছরের মধ্যে সম্পূর্ণ টাকা উনি মূল্যস্ফীতিকে হ্যাম্পার করতে দিবেন না। আপনি সম্প্রতি আপনার ব্যাংকের একটি শাখার গ্রাহক সমাবেশে বলেছেন যে এক্সিম ব্যাংকের উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। আসলে কি বলতে চেয়েছেন একটু বলবেন আমাদেরকে? আসলে এক্সিম ব্যাংক না শুধু, মানে আমি তো যখন বলি তখন আমার ব্যাংক নিয়ে কথা বলাটাই আমার ভালো, আমি 10টা ব্যাংক নিয়ে কথা বলাটা ঠিক না। আমার ব্যাংকের উপরে একটা টর্নেডো হয়ে গেছে, বেশ কিছু বেনামি লোন, বেশ কিছু লোন যারা নিয়ে গেছেন তারা আবার তাদের আত্মীয় স্বজন টাকাটা তুলে ফেলছেন, এফডিআর, ফিক্সড ডিপোজিট। তখন একটা বিরাট ক্রাইসিস দেখা দিল। এই ক্রাইসিসকে মোকাবেলা করতে গিয়ে আমাদের একটা বিশাল ঝামেলা পড়ে গেছিলাম। আল্লাহর রহমতে আমরা ওই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাওয়া, প্লাস এই মাসের 3 তারিখ না 5 তারিখ আমাদের মিরপুর ব্রাঞ্চ, একটা মিরপুর ডিএইচএস ব্রাঞ্চ উদ্বোধন হলো। সেখানে আমরা প্রায় 14-15 কোটি টাকা আমাদের ডিপোজিট হয়েছে, প্রায় 3.5-4 কোটি টাকা ডিপোজিট পড়ছে একটা টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ একটা ব্রাঞ্চে। আস্থা যদি মানুষের এক্সিম ব্যাংকের প্রতি না থাকতো, আপনি যদি মানে যদি বিগত আপনি স্টাডি করেন 2005, 6, 7, 8, 7 এক্সিম ব্যাংক ওয়াজ আউট অফ 5। এখন যারা নিজে থেকে সবল ব্যাংক হিসেবে দাবি করে তারা তখন এক্সিম ব্যাংকের 50% ছিল না। ইসলামী ব্যাংক ছাড়া আমাদের মতো এত ডিপোজিট আর এত ল্যান্ডিং কিন্তু অন্য কোনো ব্যাংকগুলিতে নাই, আমাদের মতো নাই। আমাদের 51,000 কোটিটা 52,000 কোটি ল্যান্ডিং আছে, আমাদের ডিপোজিট ছিল 52,000 কোটিটা অ্যাপ্রক্সিমেট। কিন্তু ওই যে হঠাৎ তুলে নেওয়াতে এটা 47 চলে আসছে। এনিওয়ে আমরা আস্তে আস্তে ওভারকাম করে ফেলতেছি। আপনি বেনামি ঋণের প্রসঙ্গ টানছিলেন, ব্যাংকিং খাতে এটি বড় গলার কাটা। বলা হয় খেলাপি ঋণের আসলে বিস্ফোরণ হয়েছে বিগত দিনগুলোতে, আপনার ব্যাংকেও এটি আছে। এই যে ঋণগুলো চলে গেছে আসলে সেটি নামে বেনামে যেভাবেই তৈরি হোক, এই ঋণগুলো আদে আপনাদের মনোযোগের কথা একটু জানাবেন? আমরা শুধু বেনামে, অনামে, মানে নামে না, যতজন ডিফল্টার আছে সব আমরা লিস্ট করে ফেলতেছি। এবং আমি পার্সোনালি এমডি সাহেব সহ আমাদের একটা রিকভারি টিম করা হয়েছে অনেক বড় আকারে। এরা সব মিটিং করে ওনাদেরকে পার্সোনালি ডেকে ডেকে আনতেছি। চিটং থেকে আসতেছে, রংপুর থেকে আসতেছে, বগুড়া থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে, ঢাকা। এনাদের সবার সাথে আমরা কথা বলতেছি যে আপনাকে তো এটা করতে হবে, কোনো উপায় নেই আপনার। ওনারা বলে আমাদের ইন্টারেস্ট মাফ করেন। ইন্টারেস্ট মাফ করুন, আমি তো এটা পাবলিকলি ইন্টারেস্ট দিছি, বাংলাদেশ ব্যাংককে, আপনার এনবিআরকে ট্যাক্স দিছি, আপনি এত বড় একটা এস্টাবলিশমেন্ট চলে। আমি বললাম আপনি বলছেন ঠিক আছে, আপনাকে আমরা চেষ্টা করব কিছু করতে, 10-15% মাফ করার জন্য চেষ্টা করবো, বোর্ডে আনবো, আপনি অ্যাপ্রিসিয়েশন করেন। বাট অ্যাপ্রিসিয়েশন করতে হলে আপনাকে 20-30 লাখ টাকা দিয়ে অ্যাপ্রিসিয়েশন করতে হবে। আপনি একটা অ্যাপ্রিসিয়েশন করবেন, আমরা কিছু করলাম, আপনি কিছুই করলেন না, ওইটা হবে না। আপনি একটা কিছু অ্যামাউন্ট দেন, দিয়ে অ্যাপ্রিসিয়েশন করবেন, করলে আমরা অফকোর্স আমরা আপনাকে অনার করবো। বাট অনারটা যদি আপনি মনে করেন 50%, 70%, 80% দেয়, তার হবে না। আপনাকে আমি হেল্প করব, আপনি ব্যাংকে দিকে চিন্তা করতে হবে ব্যাংক কতটুকু আপনাকে ছাড় দিতে হবে। আপনাদের টাকা দিয়ে ব্যবসা করছেন, আপনারা বিরাট বড় বড় লোক, আপনাদের বাড়ি সব কিছু আছে, সেখানে আপনি কিছুটা শেয়ার করবেন। যদি এটা না করেন তাহলে তো আপনার হবে না। আমি সবাইকে বলছি, আবার পরশুদিন আমার মিটিং আছে 4-5 জনের সাথে, এমডি সাহেব সহ। আপনি বলছিলেন যে 2005-6 পর্যন্ত এক্সিম ব্যাংক দেশের শীর্ষ 4-5টি ব্যাংকের মধ্যে একটি ছিল। আপনি ইউ ক্যান চেক ইট। ওকে, তাহলে এই গত 17-18 বছরে ব্যাংকটির এই পতন এর দায় দায়িত্ব কার আসলে? এটা আমি কারো নাম উল্লেখ করতে চাই না। একনায়কতন্ত্র কখনোই ভালো না। আপনি কি নজরুল ইসলাম মজুমদারের কথা বলছেন? আমি এখনো বলিনি আপনাকে, আমি বলছি যে কোনো একনায়কতন্ত্র ভালো না। আমি মনে করি আমি যে ভোট করি, আমি তো আমার দুই পাশে আমার ডাইরেক্টর সাহেব থাকে, এমডি সাহেব থাকে, প্রপোজাল ওঠে, আমি জিজ্ঞেস আপনাকে কী বলেন, আপনি কী বলেন, এটা কী হবে। ওনাদের বলার পরে ওনারা থেকে আমি একটু ব্যবসা অনেক দিন যাবত আছি, কিছু বেটার হয়তো বুঝি। আর এমডি সাহেবের আমি মেইনলি আমি এমডি সাহেবের কথাটা নেই, এমডি সাহেবকে চিন্তা করেন। এমডি সাহেবের কথা হলো যে স্যার এইগুলির বেশি দিন চেয়ার রাখলে আমাদের মানে ক্ষতি ছাড়া লাভ নাই, কিছু কিছু করে ছাড় দিয়ে আপনি একটা কিছু করেন। এখন এই যে ক্ষতিটা হয়ে গেছে, এই ক্ষতিটা আসলে একছত্রভাবে করার কারণে হয়ে গেছে। যদি একছত্র না হতো তাহলে কোনো অবস্থাতে হতো না। আপনি যদিও মুখে নামটি বলছেন না, নজরুল ইসলাম মজুমদার ব্যাংকিং খাতে আলোচিত সমালোচিত নাম, এখন অনেকে বলছে বিতর্কিত বটে। আপনার এই ব্যাংকে তো তার স্বার্থ সংশ্লিষ্ট বিপুল ঋণ রয়েছে, আমি যেটি জেনেছি প্রায় 4,500 কোটি টাকা। এই ঋণগুলো আদায় কি ব্যবস্থা নিচ্ছেন? কারণ উনি কয়েকটা
অ্যাকাউন্ট ওনার নিজের অ্যাকাউন্টে নিয়ে নিছেন উনি। একটা অ্যাকাউন্ট উনি বলছেন না এগুলো আমার না। আমি এমডি সাহেব বলছি, এমডি সাহেব ঠিক আছে, উনি বলতেছেন ওনার না, আপনি ওনাদেরকে চিঠি দিয়ে দেন, লেট দেম কাম, তারা বলুক সে XYZ এর নামে আছে লোন, আমরা তাদেরকে চিঠি দিব। এটা কি যদি ওনার গ্যারান্টি থেকে থাকে, গ্যারান্টির চিঠি দিব। আর ওদের কাছে যখন দেবে তারা তো আপনার কাছে আসবে, লেট দেম সে। আমরা তারা আইনের কোটায় নিয়ে যাবো, আইনের কার্ড করে নিয়ে যাবো, আইনের কার্ড করে তারা কি বলে বলবে, বাট আমাদের টাকা পেতে হবে। এখন সেটা X হোক, Z হোক, Y হোক, আমাদের টাকা পেতে হবে। এখন এটা তারা কি নজরুল মজুমদার সাহেবের সাথে করবে না তারা নিজেরা পাচ্ছেন, তারা চিন্তা করবেন। আমি যেহেতু ওনার নাম এখানে নাই, যার নাম আছে আমি তাকে ধরবো, গ্যারান্টার যে আছে তাকে ধরবো, এটাই তো ব্যাংকের নিয়ম। অনেকেই বলেন যে আপনিও কিছুটা ইঙ্গিত করছিলেন যে এখানে একক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে গেছেন আপনার আগে যিনি চেয়ারম্যান ছিলেন। অনেকে বলে যে এটি আসলে একটা মুদি দোকানের মতো চালাতেন, কখন এটি দোকান খুলবেন, কখন বন্ধ করবেন, কাকে পণ্য দিবেন, কার কাছ থেকে সেবা বা পণ্য নেবেন, সেটা তার একক সিদ্ধান্ত ছিল। আপনি তো তখনও বোর্ডে ছিলেন, তখন কি আপনি এগুলো নিয়ে কখনো কথা বলেছেন? অ্যাকচুয়ালি উনি ওনার সব কিছু উনি নিজেই ডিসিশন নিতেন। উনি বোর্ডের কারোর সাথে আলাপ করতেন, সব পোস্ট ফ্যাক্টর করে ফেলতেন। আর বোর্ডের কারোর সাথে আলাপ করলেও তাদের করার কিছু থাকতো না, উনি ওভার রুলিং করে দিয়ে দিতেন। আর একটা জিনিস যেটা আমি অনেক সময় বোর্ডে, বর্তমানে হিসাবে জানেন, আগের এমডি আমি অনেক সময় অনেক আইটেম, অনেক প্রপোজাল আমি বোর্ড অবজেকশন দিয়ে দিয়েছি। তখন ওদের চেয়ারম্যান সাহেব বলছে, হ্যাঁ স্বপনটা বলছে, এটা তোমরা আবার চেক করো। আবার কখনো কখনো উনি দিয়ে দিয়েছেন, হয়তো তাদের সাথে কি মনে করে দিয়েছেন যেটা আমি জানি না, দিয়ে দিয়েছেন। যত কিছুই হয়ে গেছে আমরা এখন কাউকে ছাড়বো না, একজন করবো না। বাট ওদেরকে আমরা কিছু ইন্টারেস্ট হয়তো মাফ করবো, কিন্তু আমাদেরও ব্যাংকেরও টাকা দরকার। যতটুকু ইন্টারেস্ট মাফ করলে ব্যাংক সার্ভাইভ করতে হবে, দ্যাটস অল, এতটুকু, বেশি কিছু না। আপনি বোর্ড মিটিং, সব মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারতেন নাকি আপনার প্রতি কোনো চাপ ছিল? আমাদের বোর্ড মিটিং তো আসলে হয়তো আপনারা জানেন, আপনি ইউটিউব ভেরি ওয়েল বেটার দ্যান মি, বোর্ড মিটিং পোস্ট ফ্যাক্টর ছিল। আমি একটু এই প্রসঙ্গে শেষ প্রশ্ন করি। আপনারা যখন পদ্মা ব্যাংক মার্জারের সিদ্ধান্তের কথা হয়, তখন আমাদেরকে জানানো হয়েছে এক্সিম ব্যাংকের বোর্ডের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটা ছিল। একটু বলবেন এই সত্যটাতে আপনি আমাকে নিশ্চিত করবেন কিনা? যে একদিন বোর্ডে, ওই দিন বোর্ড হলো, বোর্ডে আমিও ছিলাম, আরও আমাদের অন্য ডাইরেক্টররাও ছিল, বর্তমানে এমডি সাহেব ছিলেন। ওনারা বললেন যে ওখানে যে ডিপোজিট আছে 5,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা খেলাপি ঋণ আছে। খেলাপি ঋণটা বাংলাদেশ ব্যাংক ওনার তত্ত্বাবধানে নিয়ে যাবে। আর যে 1,000 কোটি টাকা আছে, সেই 1,000 কোটি টাকার সাথে তাদের কয়েকশো স্টাফ আছে, 67টা ব্রাঞ্চ আছে, অথবা 71টা ব্রাঞ্চ আছে, সামথিং লাইক দ্যাট। এই ব্রাঞ্চগুলো আমরা পাবো এবং এই অফিসারদের আমরা রাখতে পারবো। 1 কি 2 বছর আমরা এদের কাউকে বিদায় করতে পারবো না, বাট এমডি ডিএমডি এরা কাউ থাকবে না। 1-2 বছর পর মধ্যে যদি এরা ভালো করে তাহলে এরা থাকবে, ভালো না করলে এরা চলে যাবে। কিন্তু ওই যে বললাম আপনার 5,000 কোটি টাকা দিয়ে 4,000 কোটি টাকা দিয়ে খেলাপি ঋণটা, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের একটা অ্যাসেট ম্যানেজমেন্টে নিয়ে যাবে, তো ওনারা তত্ত্বাবধান করবে। এইটা এক্সিম ব্যাংকের কাঁধে আসবে না। এইটা তখনকার বোর্ডেই কথা হলো। যখন এই কথাটা হয় তখন আমিও বলছি যদি ওইটা নিয়ে যায়, বাট এটা ভালো করে স্ক্রুটিনি করতে হবে যে ব্যাড লোন কোনগুলি আছে, কত কোটি টাকা। যদি বাংলাদেশ ব্যাংক ওটা নেয়, ভালো লোন যেগুলি আছে রানিং চলতেছে, এইগুলি নিয়ে আমরা নিতে পারি। তারপরে দেখলাম যে একটা আমিও করলো। পরবর্তীতে শুনলাম যে না, এটা আমি কিছুদিন আগে শুনলাম, পদ্মা ব্যাংকের এমডি আমার অফিসে আসলো, আমার পার্সোনাল অফিসে আসলো, যে স্যার এরকম আমরা তো, আপনারা তো এমইও করছেন, এখন এটা আমি আপনাদের লাইবিলিটি কত, লোন কত, ডিপোজিট কত। উনি বলতেছে আমার ডিপোজিট 6,000 কোটি, লাইবিলিটি 5,000 কোটি টাকা। আমি আগে শুনলাম 4,000 কোটি, এখন এগুলো 5,000 কোটি। এটা ওনার এমডি সাহেব, পদ্মার এমডির মুখের কথা, তারা সাহেব। আমি শুনলাম এটা বাংলাদেশ ব্যাংক দিকে একটা না, ওই রকম তো হবে না স্যার, ওরকম না, এটা আপনাদেরকে আস্তে আস্তে 5-7 বছর এটা আপনারা কাভার আপ করতে পারবেন, এত বড় ব্যাংক। তাহলে আগে যে আমাদেরকে যে কথাটা বললো, পরে যে কথাটা শুনলাম তালা সাহেবের কাছে, এমডি সাহেবের কাছে, দুটো ফুল ডিফারেন্ট। আগে বললো যে ওইটা বাংলাদেশ ব্যাংক নিয়ে যাবে, তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে উনি চালাবেন, তারা রিকভার করার চেষ্টা করবে। আর এখন বসুন দিচ্ছি 6,000 কোটি টাকা ডিপোজিট, 5,000 কোটি টাকা ব্যাড লোন। তারা বললাম তালা সাহেব আমি এখন কিছু বলতে পারবো না আপনাকে, নেগেটিভ পজিটিভ কিছু না, আমি এমনি ব্যাংকটা নিয়ে একটু প্রবলেম আছে, আমাদেরও প্রবলেম আছে,
6টা মাস যেতে দেন, 6টা মাস পরে আপনার সাথে আমি কথা বলবো। সেম এজ ইজ আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করে নামলাম, সিঁড়ি করে আমার সাংবাদিকরা ধরলো যে আপনারা পদ দেবেন। আমি ভাই এটা কিছু বলা যাবে না, আমি এখন নিজের টাকা আগে গুছাই, এরপরে দেন আমরা আপনাদেরকে, আপনারা জানবেন যদি আমার পক্ষে সম্ভব হয়। বাট এই ব্যাড লোন নিয়ে আমি কোনো কিছু টেক ওভার করতে রাজি না, কোনো ব্যাড লোন আমি নিতে রাজি না। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন দেশের ব্যাংকিং খাতে মন্দ ঋণ ছিল 22,000 কোটি টাকা। এখন সরকারি একটি নথি বলছে যে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 7.5 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে খেলাপি ঋণ 3 লাখ কোটি টাকার কাছাকাছি। আপনার কি মনে হয় এই যে আপনি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বোর্ডেও অনেকদিন ছিলেন, যে ব্যাংকিং খাতে আগে যারা চোর ছিল তারা এখন ডাকাতে পরিণত হয়েছে? আমি 99 সালে ব্যাংক হয়েছে, তখন থেকে আমি ডাইরেক্টর। আপনি যেটা বললেন আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট ক্ষমতা আসার সময় 22,000 কোটি টাকা ছিল, এটা একটা ভুল তথ্য। আচ্ছা, জানি আজকে এই যে মানে আপনারা যখন ছাড়বেন তখন সমস্ত ব্যাংকের এমডি ডাইরেক্টর সাহেব ওনারা আপনি গরম হতে পারেন, এইটা কয়েক গুণ বেশি ছিল তখন। এখন যেটা দেখছেন সেটাও কিন্তু প্রপার না, পারফেক্ট না, এটা থেকে আরো অনেক বেশি পাবেন যদি গভর্নমেন্ট খুব স্ট্রং হয়। যারা পালিয়ে চলে গেছে তাদেরকেও ধরতে পারবে, তাদেরকেও ব্যবস্থা করতে পারবে, তাদের প্রপার্টিস হেলথের আর আইন করে এদের থেকে ব্যবস্থা করতে হবে। ওই আপনি কেস করলাম আর তারা আপনার স্টে অর্ডার আনলো 1 বছরের জন্য, আজকালকে স্টে অর্ডার 1 বছরের জন্য হয়ে যায়, তাই 1 বছরই ফাইল নিয়ে কোনো কথাই বলা যায় না। আপনি কতক্ষণ এভাবে মনে থাকবেন নিজের দা থেকে? এটা এখানে অনেক বেশি ছিল তখনও, এখনও বেশি আছে। বাট এগুলি সব ব্যাংকের ডাইরেক্টর, মেনলি গভর্নর সাহেব, অথরিটি, মেইন অথরিটি, ওনারা যদি সোচ্চার হন, ওনারা যদি সিরিয়াসলি হ্যান্ডেল করেন, ব্যাংকের ডাইরেক্টর সাহেব আর ব্যাংকের এমডি যারা আছেন ওনারা যদি রিয়েলি সবাই সিরিয়াস হন, পুরো টাকা আসবে না। যদি 40% আসে তাও মনে করেন অনেক ভালো, আমি মনে করবো। মানে আপনার বক্তব্যকে যদি ধরি যে এই লুণ্ঠনের কিসিম আসলে অনেক বড়। আসলে আপনারা আপনি বলছিলেন আপনি 99 থেকে ব্যাংকের বোর্ডে আছেন, মানে আপনারা যারা ব্যাংকের বোর্ডে আছেন পরিচালক, মানে ব্যাংকের প্রতি আপনাদের কোনো মায়া দয়া মমত্ববোধ আসলে নাই? কিভাবে ব্যাংক লুণ্ঠন করা যায় সেই চেষ্টাই সবসময় করে গেছেন নাকি? এই জিনিসটা আপনি যেটা বলতেছেন সেটা ঠিক না। অনেক লোক আছে ব্যাংকের প্রতি প্রচন্ড মায়া আছে। একটা ব্যাংক এটা জেনারেশন পার করে দিতে পারে। ইফ দ্য ব্যাংক বোর্ড ইজ পারফেক্ট নাইস, এই ব্যাংক থেকে সবসময় তারা কিছু না কিছু পাবে, জেনারেশন তার ছেলে নাতিয়েরা পাবে। বাট মানুষের মানে ওই যে একটা বাংলা কথা আছে না, ধৈর্য সহ্য হয় না, এরা রাতারাতি সবাই। এই যারা নিছে আপনার, এরা কি কম ছিল মনে করেন? এদের কম ছিল মনে করেন? এদের এক একজনের প্রতি মাসে 20, 25, 30, 40 কোটি টাকা ইনকাম ছিল। খেয়াল করে কি করবেন আপনি? কত কোটি টাকা খাবেন? আপনার ছেলে মেয়ে যদি 15-20 জন থাকে, আপনার ছেলে মেয়ে সহ নাতি নাতকুর সহ আপনার কত 2 কোটি টাকা খাবেন, 3 কোটি টাকা খাবেন? খাইতে পারবেন না তো। প্রতি 2-3 মাস পর গাড়ি বদলাবেন, এতটুকুই করবেন। ব্র্যান্ডের স্যুট কিনবেন, জুতা কিনবেন, 2-3 কোটি 4 কোটি টাকা। ওনারা যে ওনাদের ব্যাংকের থেকে যে ডিভিডেন্ড পাইতো বছরে, সেটা তো শেষ করতে পারবে না বছরে। ঠিক, আপনি দেখেন যারা যারা এখানে করছেন, এটা তাদের এক ধরনের মানসিক বিকৃতি বলেন, মানসিক অসুস্থতা বলেন, এছাড়া অন্য কিছু না। এরা খুব ভালো চলতো একজন, আপনি যাকেই বলবেন তাকেই দেখেন। আপনি যাদেরকে নাম বললেন না কিংবা উল্লেখ করেন না কিংবা যাদেরকে মেনশন করতেন আপনার ডার্কে, তারা সবাই দেখেন কি পরিমাণ ছিল বসাল 2009-10 আগ পর্যন্ত। এরা সবাই কিন্তু হিউজ ইনকাম ছিল। এরা কি হয়, এরা কত কোটি টাকা চাই, বাট এদের ওই যে ধৈর্য সহ্য কোনো, এরা তো দিন দিন আরো অনেক করতে পারতো না? কি দরকার ছিল এটা করার? এটা করে এখন কি হলো, ছেলে মেয়ে সব কিছু নিয়ে তাকে পালায় বেড়াতে দিচ্ছে, কেউ কাছারি কেস নিয়ে চলতে দিচ্ছে। এটা মানসিক বিকারগ্রস্ত, মানসিক অসুস্থ লোক ছাড়া এটা করতে পারে না কেউ। পৃথিবীর কোনো দেশে কি এরকম শুনেছেন কিনা আপনি, যেহেতু 25 বছর ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত, যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পালিয়ে থেকে তার পদত্যাগ পত্র জমা দেয়, এরকম নজির কি আপনি কখনো শুনেছেন? কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আর যত পালাতক, এটা বাংলাদেশে 2-4টা কেস করছে, 2-4 জন আপনার ব্যবসায়ী পালায় গেছে, আর সবই তো এবার নতুন শুনলাম। আপনিও শুনছেন নতুন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, আপনার এই যে পুলিশের এত অফিসার,
তার এত সেক্রেটারি, এত এনবিআর লোক, এরা পালা গেছে, তো এই জীবনে প্রথম শুনলাম আমি, আপনিও শুনছেন প্রথম, তাই না? তো প্রেক্ষাপটটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছিল, বুঝছেন না? এনিওয়ে, এগুলি আসলে আলাপ করাটাও খুব কঠিন। দেশে ব্যাংকিং কাঠামো দেখলে মনে হয় যে প্রত্যেকটা ব্যাংক মনে হয় কোনো পরিবারতন্ত্রের দখলে চলে গেছে। ব্যাংকগুলো মনে হচ্ছে একটা কর্পোরেট দোকানে পরিণত হয়েছে, এবং আপনারা যারা উদ্যোক্তা তারাই এই নৈতিক পতনটি তৈরি করেছেন। এই পরিস্থিতিটা আসলে তৈরি করলেন কেন? দেখেন, ব্যাংকটা কিন্তু কোনো একক পরিবার পায় নাই। ব্যাংকটা ছিল 5টা 7টা 10টা পরিবার সাথে ব্যাংকটা তৈরি হয়েছিল। কিন্তু একটা সময় এসে কিন্তু কিছু কিছু পরিবার, ওরা মাসেল, ওদের বিভিন্ন রকমের সরকারের লিয়াজো সব কিছু দিয়ে ব্যাংকটাকে গ্রাস করে ফেলছে। ওই যে আমি আপনাকে একটু বললাম, তাদের কিন্তু এটা দরকার ছিল না। এটাকে সুন্দরভাবে চালালে কিন্তু তারা অনেক অনেক বেশি লাভবান হতো। তাদের কিন্তু এত বছর তারা ব্যবসা করেনি, চলছে না। ওই মানসিক বিকারগ্রস্ত থেকে তারা এগুলি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে তারা এই কাজগুলি করছে। নতুবা মানুষ এভাবে করতে পারে না, আমি মনে করি না। আপনারা ব্যাংক কোম্পানি আইনকে চাপ দিয়ে সরকারকে নানা সময় পরিবর্তন করেছেন। কখনো আপনাদের বয়স 9 বছর 12 বছর, কখনো 3 জন পরিবার থেকে, কখনো 4 জন। এখন যদি সরকার এটি পরিবর্তনের উদ্যোগ নেয়, আপনি একজন চেয়ারম্যান হিসেবে, ব্যাংকের উদ্যোক্তা হিসেবে অন্য সহকর্মীদের নিয়ে এটি সমর্থন করবেন? আমি বলবো ব্যাংকের ডাইরেক্টর থাকতে পারবে, বাট কোনো চেয়ারম্যানই 4 বছর বেশি কিংবা 6 বছর বেশি থাকতে পারবে না কোনো চেয়ারম্যান। বাট একটা ব্যাংক সাজাতে গুছাতে এখন যে অবস্থা আছে, তাদের 4-5 বছর লেগে যাবে এটাকে করতে। তবে চেয়ারম্যান থাকা উচিত এরপরে। আর যতই চেয়ারম্যান থাকুক না কেন, ট্রান্সপারেন্ট যদি থাকে, ট্রান্সপারেন্সি যদি থাকে বোর্ডে, আলোচনা ছাড়া ওই আসলেন, আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন আমি যাই এসি, তাহলে তার হলো না। আপনি পুরোটা আলাপ করেন পুরা। এখানে আপনি আমার ব্যাংকে আপনি তো পরিচয় আছে, জানবেন, আমি ইচ অ্যান্ড এভরি ফাইল আপনার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আমার বোর্ড মিটিং হয়, এবং প্রত্যেকটা ইলিভারেট আলাপ হয়। তো এইটা যদি হয়, তাহলে আপনার জবাব দিতে থাকবে সবার কাছে, আমার বোর্ডের কাছে আমার জবাব দিতে, আমার মানে ম্যানেজমেন্ট যারা এমডি তাদেরও জবাব দিতে থাকবে বোর্ডের কাছে, ক্লায়েন্টের জবাব দিতে থাকবে, সবাই জবাব দিতে হলে সবচেয়ে বড় বিষয়। জবাব দিতে থাকলে আপনার আমার কাছে, আমার আপনার কাছে, আমার ওর কাছে যদি জবাব দিতে থাকে, তাইলে নুইসেন্স হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই যে ব্যাংকিং খাত যে এই খাদের কিনারে আসলো, কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতাকে দায়ী করবেন কি আপনি? আপনার তো প্রথমেই বললাম যে দেখেন, মানে কেন্দ্রীয় ব্যাংক না চাইলে এই জিনিসটা এখানে আসতো না। আর কেন্দ্রীয় ব্যাংক পালিয়ে, আপনি যে বললেন পালিয়ে গেছে, এইটাও পালিয়ে যেত না। কেন্দ্রীয় ব্যাংক চাওয়াতে কিন্তু এতগুলি দুর্দশা ঘটে গেছে। নাহলে আপনি কীভাবে ব্যাংকে একের পর এক দিয়ে যাচ্ছে, সমস্ত খবর আসতেছে, পেপারে রিপোর্ট আসতেছে, সব কিছু কোথায় কোথায় কী কী হইতেছে সব রিপোর্ট আসতেছে না। তো এইটা কি মনিটরিং তদারকি করার কেউ ছিল না? মনিটরিং ফলো আপ হলো সবচেয়ে উত্তম জিনিস। আপনি যখন মনিটরিং করবেন যে কোনো কিছু, আপনি ওটার পিছনে ফলো আপ রাখবেন, নাথিং ক্যান গোজ রং, আমার মনে হয়। কেন্দ্রীয় ব্যাংক পুনর্গঠন করে যে বোর্ডগুলো দিয়েছে, তাতে কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালক সাবেক প্রত্যেকটা ব্যাংকেই দেয়া হয়েছে, আমরা জেনেছি। ইদানিং শোনা যাচ্ছে যে তারা বিভিন্ন ব্যাংকের বোর্ডে সম্পৃক্ত হয়ে কেউ সুদ মৌকুফের তদবির করছে, কেউ ঋণ মঞ্জুরের তদবির করছে, কেউ আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের চাকরির তদবির করছে। আপনার কি অভিজ্ঞতা বলবেন? সত্য যেটা আমার ব্যাংকের মধ্যে যারা আসছেন, 2 জন গভর্নর সাহেব দিয়েছেন, এবং আমার যে আগের ডাইরেক্টর সাহেবরা আছেন, ওনারা কেউ কিন্তু কোনো লোকের চাকরির তদবির কিংবা আপনার লোনের ব্যাপারে আমাকে আজ পর্যন্ত রিকোয়েস্ট করে নাই। আর আমি ওনাদেরকে প্রথমে বলছি, একদম প্রথম দিনই যখন ফার্স্ট মিটিং করি, যে আপনারা কারোর জন্য কোনো তদবির আনবেন না, যেটা আসবে ওটা বোর্ডে উঠাবেন, বোর্ড এটাকে অ্যানালাইসিস করবে। প্রথমে আমাকে এমডি ডিএমডিরা বলতে হবে এটার মানে নেগেটিভ পজিটিভ, এটার মানে কি কি আছে এখানে কি কি করা যেতে, কি আছে কি করা যেতে পারে, সেইটার সাথে হয়তো আমরা কিছু যোগ করতে পারি, আমরা কিছু বিয়োগ করতে পারি, এতটুকুই আমাদের। আমরা যোগ বিয়োগটা করবো এমডি সাহেব এবং বোর্ডের সাথে পারমিশনে, যে এটা কতটুকু করলে এটা সমাধান হবে সেটার উপরে ডিপেন্ড করে। বাট আহামরি কিছু কোনো সময় করা যাবে না। আপনার কথায় বুঝতে পারছিলাম যে আপনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তাদের মতো করে দৈনন্দিন কাজ করতে দিচ্ছেন।
আপনার কথায় সেটি বোঝা যাচ্ছে, কিন্তু আদৌ কি আপনি আপনার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তার কাজটা ঠিকমতো করতে দিচ্ছেন, নাকি এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে যে আপনার আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি যেমন এখন ব্যাংকিং খাতে খলনায়ক হিসেবে পরিচিতি পাচ্ছেন মানুষের কাছে, আপনারা হয়তো একসময় পরে যেহেতু আপনি পর্ষদে আবার চেয়ারম্যান হিসেবে আসছেন, এরকম প্রশ্নের মুখে তো পড়বেন না? আমার ভাই, আমার কোনো কিছু দরকার নাই। আমার চাইলে কালকেও চেঞ্জ করে দিতে পারে গভর্নর সাহেব, বাট আমি কোনো বিতর্ক করতে চাই না। আমার এমডি সাহেব, ডিএমডি সাহেব, এডিএমডি তারা প্রপার কাজ করতে হবে, প্রপার কাজ। মানুষের ভুল ত্রুটি থাকবে, একটা মানুষের জীবনে চলার পথে 5% ভুল হলে হি ইজ গুড এনাফ, টুকটাক ভুল হতে পারে, বাট তাদেরকে কাজ করতে হবে এবং নিয়মের ভিতরে কাজ করতে হবে। এবং আমাকে যখন দেখাবে তখন নিয়মটার সাথে রেখে এটা দেখাবে যে দিস ইজ দ্য সিস্টেম, এটা এই করা যেতে পারে, দ্যাটস অল। বাট আমি কোনো বিতর্কে যেতে চাই না। ব্যাংকটা নিয়ে যেহেতু নতুন বছর কয়েকদিন পরে আসবে, একটু বলবেন যে আপনার আসার জায়গাটা কি, আপনার স্বপ্নের জায়গাটা কি? আসলে এক্সিম ব্যাংকের এই সংকট তো কেটে যাচ্ছে আপনি বলছিলেন, কিন্তু ব্যাংকটাকে আপনি 2 বছর 3 বছর পরে আসলে যেটা 2005-6 যেটা ছিল শীর্ষ 2-4টা ব্যাংকের মধ্যে, এই রকম কি স্বপ্ন দেখছেন যে ব্যাংকটাকে কোথায় রেখে যেতে চান আপনি? আপনি এই যে ঋণগ্রস্ত লোকেরা যারা, মানে আপনি ব্যাংকের টাকা দিচ্ছেন, এদের থেকে যদি আমরা 50-60% টাকা আদায় করে ফেলতে পারি এবং আগামী 3 বছরের মধ্যে আমি ইনশাআল্লাহ, আল্লাহর রহমত, আমি আবার 5-6টা ব্যাংকের মধ্যে চলে যাব। কারণ এক্সিম ব্যাংকের ম্যান পাওয়ার স্ট্রেংথ, এক্সিম ব্যাংকের ব্রাঞ্চ, এক্সিম ব্যাংকের কোয়ালিটি পিপল আছে। আমাদের এমটিও থেকে আরম্ভ করে যে অফিসার আছে, দে আর ভেরি মাচ এক্সিলেন্ট অ্যান্ড ট্যালেন্ট। আগে তো আমি দেখতাম না, এখন আমি দেখতে যখন রিপোর্ট দেখি দে আর ভেরি ট্যালেন্ট। আর আমি ওদেরকে সবসময় ওদের সাথে বসে, আমি তো ব্যবসা করি বহু বছর, কিছু তো বুঝি, ওনার সাথে বসে আমি ওনার সাথে শেয়ার করে কাজটা করি। আই ওয়ান্ট টু শেয়ার, ইভেন আমি ডাইরেক্টর সাথে শেয়ার করি। সো আমি আশা করি আগামী 25, 26, 27 সে মধ্যে ব্যাংকটা 5-6টা ব্যাংকের মধ্যে, আমি বলবো না 2-3, অ্যাটলিস্ট 5-6টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে, আপনার এই নাগরিক টিভিকে, আপনি আজকে আমাকে আসতে দেওয়ার জন্য আর আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা ডিসকাশন এই পর্ব এখানেই শেষ করছি। আমরা ব্যাংকিং খাত নিয়ে আলাপ করলাম। শুরুতে যেটা আমরা আলাপ করছিলাম যে ব্যাংকিং খাত নিয়ে আমানতকারীদের কিন্তু এক ধরনের অনাস্থা তৈরি হয়। আমরা বিশ্বাস করি ব্যাংকের পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্তর্বর্তীকালীন সরকার সব পক্ষ মিলে এই আমানতকারীদের অনাস্থা দূর করবে। তবে একই সঙ্গে কোনো আমানতকারী সঞ্চয় যাতে ব্যাংকে আর এভাবে বিপদে না পড়ে, সেটি সবাই সেই দায়িত্বটি নেবেন। যেখানে শেষ করছি, সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।